আমরা প্রায় প্রত্যেকেই জানি রামকৃষ্ণ পরমহংসদেবকে, যার হাত ধরে দক্ষিণেশ্বরের কালী মন্দির এত বিস্তার, এত খ্যাতি অর্জন করেছে। আর এই রামকৃষ্ণ পরমহংসদেবের নেপথ্যে যিনি ছিলেন তিনি হলেন রানী রাসমণি। এই রানী রাসমণির জন্মস্থান, তার বড় হয়ে ওঠা বাল্যকাল যে অবস্থায় কেটেছে তা আর বেশি দূর নয়, তা হলো কল্যাণীর নিকটবর্তী কাঁচরাপাড়া সংলগ্ন এক গঙ্গার পাড়ে। এই পড়ন্ত বিকেলে তাই আজ ভাবলাম রানী রাসমণির জন্মস্থান থেকেই ঘুরে আসব। বেরিয়ে পড়লাম দুজনে, বেশি দূর নয় এখান থেকে, তাই অল্প সময়ে হয়তো চলে যাব। যেতে যেতে দু চারটে কথা রানী রাসমণি সম্পর্কে বলে যাব। 1793 সাল 28শে সেপ্টেম্বর তৎকালীন কাঞ্চনপল্লীর কোনা গ্রামে, আধুনিক নদিয়া ও উত্তর 24 পরগনার সীমান্তবর্তী অঞ্চল, রানী রাসমণির জন্ম হয়। পিতা ছিলেন হরে কৃষ্ণ দাস ও মাতা ছিলেন রামপ্রিয়া। প্রায় 7 বছর বয়সে তিনি তার মাকে হারান। তিনি ছিলেন অসামান্য সুন্দরী। মাত্র 11 বছর বয়সে কলকাতার জানবাজারের ধনী জমিদার রামচন্দ্র দাসের সঙ্গে তার বিবাহ হয়। ক্রমে ক্রমে 4 কন্যার জননী হয়ে ওঠেন তিনি। শুধু মাতৃত্ব নয়, তার রক্তে রয়েছে অসামান্য দক্ষতা এবং জমিদারির শাসন ব্যবস্থা। এই অসামান্য দক্ষতা প্রকাশ পেল তার পতিবিয়োগের মধ্য দিয়ে। একাকী এত বড় সম্পত্তি, জমিদারি ব্যবস্থা তিনি সামলাবেন কি করে? অজস্র কথা, অজস্র ব্যাখ্যা, অবশেষে তিনি প্রায় হারিয়ে যাওয়া এক তরীর হাল ধরলেন। শুরু হলো রানী রাসমণির এক নতুন জীবনযুদ্ধ। এই জীবনযুদ্ধে রানী রাসমণিই জিতে গেলেন। কথিত আছে রবীন্দ্রনাথের পিতামহও নাকি ওনার কাছে একসময় ঋণগ্রস্ত হয়ে পড়েন। যাই হোক, সেই ইতিহাস বাদ দিয়ে আসি তার কর্মজীবনের কথায়। রানী রাসমণির 4 কন্যা: পদ্মমণি, কুমারী, করুণাময়ী এবং জগদম্বা। এদের মধ্যে করুণার বিয়ে হয়েছিল মথুর বাবুর সাথে, যিনি ইতিহাসের পাতায় অনেক বড় স্থান দখল করে আছেন। মথুর বাবু সেও খুব দক্ষ জমিদারি শাসক হয়ে উঠলেন ধীরে ধীরে রানী রাসমণির সাহচর্যে। এই রানী রাসমণি শুধু একা বড় হয়ে ওঠেননি, সঙ্গে বড় করে তুললেন এই রকম অজস্র ব্যক্তি, যাদেরকে আমরা বিভিন্ন খাতে বিভিন্ন বিষয়ে জেনে থাকি। তার মধ্যে অন্যতম হলেন এই মথুরবাবু এবং আরেকজন জগৎ বিখ্যাত রামকৃষ্ণ পরমহংস। শোনা যায় বিশাল জমিদারি ব্যবস্থায় একসময় তিনি স্বপ্নাদেশ পান। এই স্বপ্নাদেশে তিনি প্রতিষ্ঠা করেন দক্ষিণেশ্বরের কালী মন্দির। ইতিহাস একটু পর্যালোচনা করলেই দেখা যায় এমন অজস্র কুলদেবতা বিভিন্ন জমিদারকে দিয়ে তাদের মন্দির, তাদের স্থাপত্য নির্মাণ করিয়ে নিয়েছেন। দেবী কালী রানী রাসমণিকে স্বপ্নাদেশে এমনই এক মন্দির হয়তো প্রতিষ্ঠা করতে বললেন। যদি এই মন্দির প্রতিষ্ঠা না হতো, আজ আমরা রামকৃষ্ণ পরমহংসকে দেখতে পেতাম না, তাকে চিনতাম না। যে জগৎ বিখ্যাত, যে দর্শন, যে খ্যাতি, সেই ভাব রামকৃষ্ণ পরমহংস ছাড়া আমরা আর কোথাও প্রায় দেখতে পাই না। হাত ধরেছিলেন রানী রাসমণি, আর এই হাত ধরাই রামকৃষ্ণ পরমহংসকে তৈরি করা। আমরা কল্যাণীর ঘোষপাড়া, এই ঘোষপাড়া থেকে ক্রমে ক্রমে কল্যাণী সেন্ট্রাল পার্ক, সেন্ট্রাল পার্ক থেকে বুদ্ধ পার্ক এবং রথতলা হয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আনুমানিক 6 থেকে 7 কিলোমিটার মধ্যেই রানী রাসমণির জন্মস্থান।
আরও শোনা যায়, রানী রাসমণি যখন বাল্যাবস্থা ছিলেন সেই সময় রানী রাসমণির শ্বশুরমশাই এই গঙ্গার পাড় থেকেই যাচ্ছিলেন। যখন রানী রাসমণিকে দেখেন তখন তাকে অতি সুলক্ষণা বলেই তার মনে হয়, তাই তিনি তার পুত্রবধূ হিসেবে এই রানী রাসমণিকে কলকাতায় নিয়ে যান। রাসমণি একবার ইংরেজ সরকার গঙ্গায় জেলেদের মাছ ধরার উপর জলকর আরোপ করে। নিরুপায় হয়ে জেলেরা রানী রাসমণির কাছে তাদের অভিযোগ নিয়ে উপস্থিত হয়। রানী রাসমণি সব কিছু শোনেন এবং ইংরেজ সরকারকে 10,000 টাকা কর দিয়ে ঘুষুরি থেকে মেটিয়া বুরুজ এলাকা পর্যন্ত গঙ্গায় মাছ ধরার জন্য পুরো অংশটা কিনে নেন। লোহার শিকল দিয়ে এই কেনা অংশ তিনি আটকিয়ে দেন এবং ইংরেজ সরকারের কোনো রকম জলযান যাতে না প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করে। অবশেষে ইংরেজ সরকার তাদের ভুল বুঝতে পারে। এই অবস্থায় ইংরেজ সরকার রানী রাসমণির 10,000 টাকা ফেরতও দেন। জলকর অর্থাৎ জেলেদের কাছ থেকে যে কর আদায়ের ব্যবস্থা করেছিলেন ইংরেজ সরকাররা, তা প্রত্যাহার করতে বাধ্য হয়। আবার শোনা যায়, এক নীলকর সাহেব মকিমপুর পরগনা প্রজাদের উপর উৎপীড়ন শুরু করলে রানী রাসমণি তা বন্ধ করেন। তিনি 1 লক্ষ টাকা খরচ করে স্টোনার খাল খনন করেন। এতে মধুমতি নদীর সঙ্গে নবগঙ্গার সংযোগ ঘটে। সোনাই, বেলিয়াঘাট ও ভবানীপুরে তিনি তার বাজার স্থাপন করেন। রানীর কর্মজীবনের শেষ দিকে তিনি মনে করলেন তিনি কাশীতে যাবেন এবং সেখানে মা অন্নপূর্ণা ও বিশ্বনাথের পুজো দেবেন। তাই যেমন চিন্তা তেমন ভাবনা। সেই ভাবনা অনুযায়ী 24টি নৌকা, সঙ্গে দাস দাসী, আত্মীয় স্বজন সব কিছুই তৈরি হলো। কিন্তু যাত্রার ঠিক আগের দিন শেষ প্রহরে তিনি জগজ্জননী মা ভবতারিণীর স্বপ্নাদেশ পান। রানী রাসমণিকে তিনি স্বপ্নাদেশে বললেন, কাশী যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুই এই গঙ্গা নদীর তীরে আমার মন্দির তৈরি করে পুজো কর, আমি এখানে পূজা গ্রহণ করব। এই কারণে রানী রাসমণি প্রতিষ্ঠা করলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। সালটা 1855, 31শে মে, বৃহস্পতিবার, স্নান যাত্রা পুণ্যতিথি। রানী রাসমণি 1 লক্ষেরও বেশি টাকা খরচ করে রূপোর রথ বানিয়ে তার গৃহদেবতা রঘুবীরকে দিয়ে কলকাতার রাস্তায় শোভাযাত্রা বের করেছিলেন। রানী রাসমণি প্রচলিত সেই রথযাত্রা আজও রথের দিনে দক্ষিণেশ্বরের মহা সমারোহে পালন করা হয়। রথে আরোহণ করেন জগন্নাথ, পুরো দক্ষিণেশ্বরের প্রদক্ষিণ করেন। শুধু দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা নয়, রানী রাসমণি জানবাজারের বাড়ির দুর্গাপুজো আজও বেশ সমারোহের সঙ্গেই পালিত হয়। পুণ্যার্থীদের পুরী গমন করার যে কষ্ট, তা তিনি সহ্য করতে না পেরে দীর্ঘ সুবর্ণরেখা থেকে পুরী পর্যন্ত একটি সড়কপথ নির্মাণ করেছিলেন, যা আজও বিদ্যমান। কলকাতার অধিবাসীদের গঙ্গা স্নানের সুবিধার জন্য তিনি কলকাতার বিখ্যাত বাবুঘাট, আহেরিটোলা ঘাট ও নিমতলা ঘাট নির্মাণ করেন। শুধু মন্দির নয়, শুধু দেবালয় নয়, তিনি শিক্ষা ব্যবস্থারও এক আধুনিকতর প্রতিফলক। ভারতের জাতীয় গ্রন্থাগার, হিন্দু কলেজ, যা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে খ্যাতি অর্জন করেছে, তার হাত ধরেই তৈরি। 1861 সালে 19শে ফেব্রুয়ারি কালীঘাটের বাড়িতে রানী রাসমণি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পরে তার মৃতদেহ কেওড়াতলার মহাশ্মশানে চন্দন কাঠে দাহ করা হয়। তার বয়স তখন ছিল
68 বছর। আপনারা আজকে যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটিও ঠিক দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলেই তৈরি করা। যেহেতু দক্ষিণেশ্বরের কালী মন্দির ওনার হাতে তৈরি, তাই ঠিক তার প্রতিকৃত এখানে তার জন্মভূমিতেও একটি তৈরি করা হয়েছে। এখানে আরাধ্য দেবতা হলেন কালী। এই কালী দক্ষিণামুখী কালী। পাশে রয়েছে শিব, গঙ্গা পাশ দিয়ে বয়ে গিয়েছে, এক অপরূপ শোভা। সমগ্র মন্দির চত্বর একটু অপরিচ্ছন্ন হলেও প্রশাসনের সহযোগিতায় হয়তো আরও এই সৌন্দর্য বৃদ্ধি করতে পারত। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম রানী রাসমণির জন্মভিটা অর্থাৎ জন্মস্থান। মনোরম পরিবেশ, এক পলকে মনে হবে যেন দক্ষিণেশ্বরে চলে এসেছি। খালি হলো আচ্ছা এদিকে চলে আমাকে আগে চালু করলে কি শাড়ি করতে সব কই গেল রে বেরিয়ে গেছে ওই যে বাইরে বলো বলো। যাই হোক, আজকের বিকেলটা ভালোই কাটলো, সঙ্গে আপনারা রয়েছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার।